আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ভেতরে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে যা ঘটেছে সেটিকে কেবল একজন গভর্নরের অপসারণ বলে দেখলে ভুল হবে। এটি আসলে রাষ্ট্রের শৃঙ্খলা, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন এবং রাজনৈতিক সংস্কৃতির একটা গভীর সংকেত। আমরা বহু বছর ধরে রাজনৈতিক মব, ঘেরাও, হেনস্থা, ক্ষমতার প্রভাব এসবের গল্প শুনে আসছি, কিন্তু যখন একটা কেন্দ্রীয় ব্যাংক যাকে কি পয়েন্ট ইনস্টলেশন হিসেবে বিবেচনা করা হয় সেই জায়গাটিও যদি মবের চাপে সিদ্ধান্ত পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়ায়, তখন প্রশ্নটি আর ব্যক্তিগত থাকে না, হয়ে ওঠে রাষ্ট্র দর্শন। বাংলাদেশ ব্যাংক সেটা শুধু একটা অফিস ভবন নয়, এটা দেশের আর্থিক স্নায়ুকেন্দ্র। এখানে নেওয়া সিদ্ধান্তের প্রভাব পড়ে মুদ্রাস্ফীতি, রিজার্ভ, বিনিয়োগ, ঋণ প্রবাহ, এমনকি আন্তর্জাতিক আস্থার উপরও। সারা পৃথিবীতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে রাজনৈতিক চাপের বাইরে রাখবার একটা ঐতিহাসিক প্রক্রিয়া আছে। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ, যুক্তরাজ্যে ব্যাংক অফ ইংল্যান্ড কিংবা ইউরোপে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, সবখানেই একটা মৌলিক নীতি প্রতিষ্ঠিত। মুদ্রানীতি রাজনৈতিক সরকারের দৈনন্দিন চাহিদা অনুযায়ী নয়, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার লক্ষ্যে পরিচালিত হবে। এমনকি রাজনৈতিক উথাল পাতাল সময়েও এই প্রতিষ্ঠানগুলো সচরাচর জনতার চাপের মঞ্চে পরিণত হয় না। আমাদের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক হলো সত্য, দৃশ্যটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের ভেতরে বছরের পর বছর ধরে ক্লাব, সমিতি, রং ভিত্তিক দল, রাজনৈতিক ফোরাম সব বিলিয়ে একটা সমান্তরাল ক্ষমতার সংস্কৃতি তৈরি হয়েছে। এটা কেবল শ্রমিক ইউনিয়নের প্রশ্ন নয়, এটা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার প্রশ্ন। যখন গভর্নরকে ঘেরাও করা হয়, উপদেষ্টাকে ঘাড় ধরে বের করে দেয়া হয়, তখন তা ব্যক্তির অপমানের চেয়ে বড় প্রতিষ্ঠানের মর্যাদাহানি। ইতিহাস বলছে, আমি বলছি না, ইতিহাস বলছে 1996 সালে এক গভর্নরকে অবরুদ্ধ রাখা হয়েছিল। 2003 সালে গভর্নরকে ঘেরাওয়ের ঘটনায় কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা হয়নি। ফলে বার্তাটি পরিষ্কার হয়ে গেছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকলে দায় মুক্তি পাওয়া যায়। রাষ্ট্র যখন শাস্তি প্রয়োগে দ্বিধাগ্রস্ত হয়, তখন মব সংস্কৃতি শক্তিশালী হয়। মব তখন দাবি আদায়ের কার্যকর কৌশল হয়ে ওঠে। আপনি তাকে অপকৌশল বলতে পারেন, কিন্তু সেটা বলাই যথেষ্ট নয়। শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে আর্থিক খাতে যে বিপর্যয় জমা হয়েছিল, ব্যাংক মালিকানা কেন্দ্রীভূত হওয়া, খেলাপি ঋণ ফুলে ফেপে ওঠা, বিদেশে অর্থ পাচার, রিজার্ভ কমে যাওয়া, এসবের দায় শুধু ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটা একটা রাজনৈতিক অর্থনীতির ফল। টানা 15.5 বছরে যদি প্রতি বছর গড়ে $16 বিলিয়ন দেশ থেকে বেরিয়ে যায়, তাহলে সেটা কেবল আর্থিক অপরাধ নয়, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। সেই বাস্তবতায় দাঁড়িয়ে অন্তর্বর্তী সময়ে ডক্টর আহসান এস মনসুরকে গভর্নর করা হয়েছিল। তখন অর্থনৈতিক কার্যত মেলডাউনের প্রান্তে ছিল। তিনি সব ভালো করেছেন এমনটা হয়তো বলা যাবে না, কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তার সময় রিজার্ভ পুনরুদ্ধার হয়েছে, বাজার ভিত্তিক বিনিময় হার চালু হয়েছে, ডলারের দাম স্থিতিশীল রাখা গেছে, অন্তত ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র লুকোনোর প্রবণতাটা কমেছে। খেলাপি ঋণের হার বেড়ে 36% ছাড়িয়েছে, কিন্তু সেটি নতুন সৃষ্টি নয়, বরং পূর্ববর্তী গোপন বাস্তবতার প্রকাশ। এটা যেমন সাফল্য নয়, তেমনি স্বচ্ছতার লক্ষণও বটে। সমস্যাকে চিহ্নিত না করা গেলে সমাধান সম্ভব নয়। কিন্তু এখানেই মূল প্রশ্ন, যদি একজন গভর্নর অর্থনীতির ধ্বংসস্তূপের মধ্যে কিছুটা স্থিতি ফিরিয়ে আনেন, তাহলে তার বিদায়টা কি এমন অপমানজনক হওয়া উচিত ছিল? সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ রদবদল স্বাভাবিক, কিন্তু স্বাভাবিকতর একটা সৌজন্য থাকে। একজন গভর্নর মিডিয়ার সামনে সংবাদ সম্মেলন করছেন আর সাংবাদিকদের কাছ থেকে জানতে পাচ্ছেন তার অপসারণের কথা। এই দৃশ্য রাষ্ট্রের পরিণতিকে প্রশ্নবিদ্ধ করে। নতুন সরকার বলছে এটা তাদের অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগের অংশ, কিন্তু অগ্রাধিকার মানে কি প্রাতিষ্ঠানিক মর্যাদা বিসর্জন? অর্থ মন্ত্রণালয় যদি কেন্দ্রীয় ব্যাংকে নিজের অধস্তন দপ্তরের মতো বিবেচনা করে, তাহলে স্বায়ত্তশাসনের প্রশ্ন কোথায় দাঁড়ায়? বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন, ব্যাংক কোম্পানি আইন সংস্কার, অর্থ ঋণ আদালত আইন পরিবর্তন, এসব প্রস্তাব ঝুলে থাকলে সংস্কারের ধারাবাহিকতা ভেঙে যায়। আরো একটা অস্বস্তিকর প্রশ্ন উঠেছে, নতুন গভর্নরের নিয়োগ, তার রাজনৈতিক সংশ্লিষ্টতা, ঋণ পুনঃতফসিলের তথ্য, এসব বিষয় জনমনে সন্দেহ তৈরি করছে। একজন কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে শুধু দক্ষ অর্থনীতিবিদ হলেই চলে না, তাকে হতে হয় নিরপেক্ষ, দৃঢ় এবং রাজনৈতিক চাপের বাইরে
দাঁড়াতে সক্ষম। অতীতের অভিজ্ঞতা আমাদের শেখায় কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের সম্প্রসারিত অংশ নয়, বা অংশ যদি হয়ে যায় তাহলে মুদ্রানীতি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এই অপসারণের পদ্ধতি অর্থাৎ ডক্টর আহসান মনসুরের অপসারণের পদ্ধতি আরো বড় সংকেত বহন করে। মবের উপস্থিতি, প্রশাসনিক দাবি দাবার সমাবেশ, তার পরপরই সিদ্ধান্ত। এটা কি কাকতালীয় নাকি বার্তা এই যে চাপ প্রয়োগ করলে ফল মেলে? নতুন সরকারের প্রথম প্রতিশ্রুতিগুলোর একটা ছিল মব বরদাস্ত করা হবে না। কিন্তু যদি কেন্দ্রীয় ব্যাংকের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে মব পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে অন্য প্রতিষ্ঠানগুলো কি একই পথ অনুসরণ করবে না? আপনার কি মনে হয়? রাষ্ট্র পরিচালনায় তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: যৌক্তিকতা, প্রক্রিয়া এবং বার্তা। যৌক্তিকতার প্রশ্নে সরকার বলেছে তাদের অধিকার আছে, ঠিক আছে, কিন্তু প্রক্রিয়াটি ছিল অমার্জিত, আর বার্তাটি অস্পষ্ট এবং বিপজ্জনক। আন্তর্জাতিক বাজারে আস্থা একটা নাজুক জিনিস। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা রেটিং এজেন্সিগুলো শুধু পরিসংখ্যান দেখে না, তারা রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতাও দেখে। একজন গভর্নরের নাটকীয় অপসারণ তাদের কাছে ঝুঁকির ইঙ্গিত হতে পারে। আমরা এমন এক সময় আছি যখন বৈদেশিক ঋণের কিস্তি বাড়ছে, বিনিয়োগ জিডিপি অনুপাত কমছে, বৈদেশিক বিনিয়োগ স্থবির। এই বাস্তবতায় কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে হঠাৎ পরিবর্তন অর্থনীতির জন্য অপ্রয়োজনীয় অস্থিরতা সৃষ্টি করতে পারে, বা তার ইঙ্গিত দেখা গেছে। নতুন গভর্নর নিশ্চয়ই তার মতো করে কাজ করবেন, কিন্তু প্রশ্ন থাকবে এই সিদ্ধান্তের পেছনে অর্থনৈতিক যুক্তি কতটা, রাজনৈতিক অগ্রাধিকার কতটা। উত্তরগুলো খুব একটা স্পষ্ট নয়। সবচেয়ে বড় আশঙ্কা হলো প্রাতিষ্ঠানিক সংস্কারের সুযোগ হাতছাড়া হওয়া। গত 1.5 বছরে অন্তত ব্যাংক খাতের প্রকৃত রোগ চিহ্নিত হয়েছিল। এখন যদি আবার রাজনৈতিক প্রভাবের ছায়া ঘনীভূত হয়, তাহলে সংস্কারের গতি থমকে যাবে। আর্থিক খাতের পুনর্গঠন দীর্ঘমেয়াদী কাজ, এটা ব্যক্তি নির্ভর নয়, নীতি নির্ভর। কিন্তু ব্যক্তি অপমানিত হলে নীতিও দুর্বল হয়। বিগত সরকারের শাসনামলে, বিশেষ করে অভ্যুত্থান পূর্ববর্তী শাসনামলে অসম্মানের সংস্কৃতি বাংলাদেশে একটা প্রধান ধারা হয়। আমি এখানে কারো ব্যক্তিগত পক্ষে বা বিপক্ষে দাঁড়াচ্ছি না, আমার উদ্বেগ রাষ্ট্রের চরিত্র নিয়ে। আমরা কি এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে মব সিদ্ধান্ত প্রভাবিত করবে, নাকি এমন রাষ্ট্র যেখানে মতভেদ থাকবে, পরিবর্তন হবে, কিন্তু প্রাতিষ্ঠানিক মর্যাদা অক্ষুণ্ণ থাকবে? নতুন সরকার যদি সত্যি ভিন্নতা দেখাতে চায়, তাহলে তাকে স্পষ্ট বার্তা দিতে হবে। কোনো প্রতিষ্ঠান মবের মাধ্যমে দাবি আদায় চলবে না। কোনো প্রতিষ্ঠানে দোষী যেই হোক, রাজনৈতিক রং যাই হোক, শাস্তি হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে আইনি সংস্কার এগিয়ে নিতে হবে। নইলে আমরা বারবার একই চক্রে ঘুরব: অবরোধ, অপসারণ, অনিশ্চয়তা। রাষ্ট্রের পরিণত হওয়ার প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত সেই পথে এক একটি পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ঘটনাটি আমাদের সামনে একটি আয়না ধরেছে। সেখানে আমরা দেখছি আমাদের রাজনৈতিক সংস্কৃতি কতটা বদলেছে আর কতটা বদলায়নি। শেষ কথা একটাই: অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয়, এটা আস্থার স্থাপত্য। সেই স্থাপত্যে যদি আমরা বারবার ফাটল তৈরি করি, তাহলে পুনর্গঠন কঠিন হবে। একজন গভর্নর আসবে, যাবেন, কিন্তু প্রতিষ্ঠান টিকে থাকবে। প্রশ্ন হলো, আমরা তাকে কেমনভাবে টিকিয়ে রাখতে চাই? মর্যাদার সঙ্গে নাকি মবের ছায়ায়? আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।